সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলাতে আংশিকভাবে বিস্তৃত পদ্মা, মেঘনা এবং ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটি বিশ্বের বৃহত্তম অখণ্ড ম্যানগ্রোভ বন এবং সুন্দরবন নামকরণের উৎপত্তি সম্ভবত সুন্দরী গাছ থেকে, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানকার মানুষ মূলত মৎস্যজীবী এবং এখানকার জীববৈচিত্র্য খুবই সমৃদ্ধ, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ এবং বিভিন্ন প্রকারের পাখি ও সরীসৃপ দেখতে পাওয়া যায়। এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে আংশিকভাবে বিস্তৃত। সুন্দরবন নামটি সুন্দরী নামক এক প্রকার বিশেষ প্রজাতির গাছ থেকে এসেছে, যা এই বনের প্রধান বৃক্ষগুলোর মধ্যে একটি। এটি একটি জটিল নদী প্রণালী এবং ছোট ছোট দ্বীপ সমাহারে সৃষ্ট, যা জোয়ার ভাটার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। সুন্দরবন হল জীববৈচিত্র্যের এক অসাধারণ ভাণ্ডার, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং অনেক প্রজাতির সাপ ও ব্যাঙ দেখা যায়। এটি 1997 সালে ইউনেস্কো কর্তৃক একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান অথবা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে। সুন্দরবন অঞ্চলের মানুষ সাধারণত মৎস্যজীবী এবং তাদের জীবনযাত্রা প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা নৌকা, জাল এবং অন্যান্য ধরনের মাছ এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহন করে। প্রধানত প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবজন্তুদের দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক সুন্দরবনের পরিদর্শনে আসে। এখানকার পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন বাঘেদের দেখার জন্য একটি বন্যপ্রাণী পার্ক, পাখিদের জন্য 2টি এনক্লোজার এবং আরও কত কিছু। তো আজকের এই ভিডিওটা আমরা স্টার্ট করতে চলেছি। তো আজকের এই ভিডিওটা আমাদের সুন্দরবন ভ্রমণকে ঘিরেই, যা 2025 সালের আমাদের প্রথম একটা ডেস্টিনেশন, যেটা আমরা শীতকালে দেখতে চলেছি। তো চলো, বিনা কোনো দেরি না করে আমরা বেলঘরিয়া স্টেশনে অলরেডি পৌঁছে গেছি, যেখানে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা পাড়ি দেব সুন্দরবনের উদ্দেশ্যে। কিন্তু আমাদের প্রথম গন্তব্য শিয়ালদা, এবং শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে ক্যানিং স্টেশনের গন্তব্যে আমরা পাড়ি দেব। ধন্যবাদ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন গাইস। তো আজকে 2025-এর উইন্টারের প্রথম একটা ট্রাভেল ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আর আমার মা চলেছি সুন্দরবনের দিকে। একটা 2 nights 3 days-এর একটা ট্রাভেল প্যাকেজ আছে সুন্দরবনের। তো ওটার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি বাড়ি থেকে। তো এখন বাজে 7:30, 12 মিনিটে আমাদের ট্রেন হচ্ছে ক্যানিং লোকাল। এখন একবার প্ল্যাটফর্মটা চেক করে নিই কত নম্বরে দিয়েছে। তো একটু তাড়াতাড়ি রাশের ভেতরে ছোটাছুটি করে ধরতে হবে ট্রেনটা। তো একবার ট্রেনে উঠে নিই, তারপরে কথা হচ্ছে। সো আমরা এখন ফাইনালি ক্যানিং স্টেশনে নেমে গেছি। দেখা যাক, টিকিট কাউন্টারের দিকে যেতে বলেছে আমাদের। কোনো কারণে যেই সাইড থেকে জেনারেলি পিক আপ করা হয়, এখন সেই সাইড থেকে পিক আপ হচ্ছে না বলে আমাদেরকে বললো টিকিট কাউন্টারের দিকে যেতে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। সো বেসিক্যালি আজকে আমরা
আমাদের ট্রিপটা করছি খুব ফেমাস হংসরাজ ট্রাভেলের সাথে। লেটস সি কতক্ষণ লাগে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে যে গাইড পিক করতে এসেছিলেন উনি আমাদেরকে রিসিভ করার পর তারপর আমাদেরকে একটা টোটোতে নিয়ে গিয়ে বসালেন, কারণ অটোর অ্যাভেলেবিলিটি ছিল না। কিন্তু টোটোতে নিয়ে গিয়ে বসানোর পরে অনেকক্ষণ আমাদেরকে প্রায় 45 মিনিট থেকে ঘন্টাখানেক মতো অপেক্ষা করতে হলো, কারণ পরবর্তী ট্রেনে এই ট্রাভেলারের যিনি মানে আরও যে পরবর্তী যাত্রীরা ছিলেন তারা আসছিলেন, তো সেই কারণে আর কি আমাদেরকে অপেক্ষা করতে হলো। তো সেই যাত্রীরা আসার পর যখন টোটো ফুলফিল হলো তারপরে গিয়ে আমাদের টোটোটা ছাড়া হয়েছিল এবং তারপরে ডিরেক্ট নিয়ে যাওয়া হয়েছিল আমাদের সজনেখালি ঘাটের দিকে, যেখান থেকে আমরা নৌকোয় করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, এখানকার যে টোটোগুলো চলে ম্যাক্সিমামগুলো সব হাই স্পিড টোটো এবং এই ইলেকট্রিক রিক্সাগুলোর জন্য মানে স্পিড লিমিটটা অনেকটাই বেশি, মানে এরা অনেকটা দ্রুত গতিতে ছুটতে পারে কম্পেয়ার টু নর্মাল ইলেকট্রিক ই রিক্সা। তো সেই হেতু আমাদের খুব একটা বেশি সময় লাগেনি মানে অটোর তুলনায়। তো চলো একবারে সজনেখালি ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ফেরিঘাটে অলরেডি পৌঁছে গেছি। এখানটায় সব ফেরিগুলো এখানে ব্যাক টু ব্যাক দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের যে নৌকোটার নাম হচ্ছে এমভি বাবুসোনা। তো বোটটা আমরা এখন অবধি খুঁজে পাচ্ছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে। তো আমাদের যিনি গাইড আছেন ওনারা আসবে, আসার পর আমাদের যে গাইড আছে সে আসলে তারপরে দিয়ে আইডেন্টিফাই করলে প্রপারলি চেনা যাবে যে নৌকোটা এক্স্যাক্টলি কোথায় আছে। চলো দেখি নৌকোটা কোথায় আছে, এটা খুঁজে দেখতে হবে। বাপরে বাপ, এই একটা নৌকো বেরিয়ে যাচ্ছে অলরেডি, এই দেখো আরও অনেকগুলো নৌকো দাঁড়িয়ে রয়েছে এবং পুরো ভর্তি প্যাসেঞ্জার, মানে আজকে ট্যুরিস্টে ভর্তি এই জায়গাটা পুরোপুরি। তো দেখা যাক কতদূর আমাদের ট্রিপটা কেমন যায়। চলো নৌকোতে উঠে তারপর কথা হচ্ছে। সো ফাইনালি আমরা এখন আমাদের বোটে উঠে গেছি। বোটের নাম হচ্ছে এমভি বাবুসোনা। বোটের মোটামুটি মানে কোয়ালিটি যা দেখছি মোটামুটি ভালোই, সবই পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে। আপাতত সেরকম কিছু চেয়ার আর টেবিল দেওয়া রয়েছে, মোস্ট প্রবলি আমাদের খাওয়া দাওয়ার সময় কাজে লাগবে এই জিনিসগুলো। তাছাড়া নিচে মানে এটা জাস্ট আপার ডেক, লোয়ার ডেকে সব লাগেজগুলো রাখা রয়েছে। সো বোটে ওঠার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, একটা করে ভাজা। দেখা যাক, আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে মেন পর্ব, তার সাথে সাথে বাঘ দেখাটা একটা জাস্ট ছুতো, কারণ এইটুকু টাইমের ভেতরে বাঘ যদি চোখে পড়ে সেটা ভাগ্যের ব্যাপার। ভাগ্য থাকলে অবশ্যই দেখতে পাবো এবং তোমাদেরকেও দেখাবো। তাছাড়া আপাতত আমরা এখন রয়েছি মাতলা নদীর ওপরে বোটের মধ্যে। তো ভিউটা খুবই সুন্দর, আস্তে আস্তে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করবো এবং যা যা আমাদের এক্সপিরিয়েন্স হবে সবই দেখাবো। চলো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে অলরেডি। লুচি, আলুর দম আর মিষ্টি দেওয়া হয়েছে।
আলুরদমটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, লুচি তো অ্যাজ ইউজুয়াল যেমন হয়। সবাই ব্যালেন্সটাকে তো একটু সমান করবেন, খেয়ে দিয়ে তারপরে দিয়ে ভালো দেখছি, হয়েছে। একটু মাঝের দিকে চেপে আসেন, তারপরে দিয়ে দেখা হচ্ছে। মাঝের দিকে একদিকে হেলে গেছে। সো ঘড়িতে এখন বাজে 11:03, আর ঠিক এই টাইমটাতে এক এক করে দেখুন সব কটা বোট বেরোচ্ছে। আমরা দাঁড়িয়েই রয়েছি এখনও, এখান থেকে আমাদের বোট নড়নচড়নের কোনো বালাই নেই। ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এটা সোনাখালী হোগল নদী। আচ্ছা, তো আমরা কখন যাব এখান থেকে? এদের ছাড়বে এবারে বোট ছাড়বে। এবার ছাড়বে না? আমাদের প্রথম স্পট হবে হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথের টেগর রবীন্দ্রনাথের বাংলো। আচ্ছা, আর জায়গাটার নাম হচ্ছে গোসাবা। গোসাবা। আচ্ছা, সোনার বাংলা কি তোমার ওই গোসাবাতে আছে নাকি? হ্যাঁ, সোনার গোসাবা না, ওইটা হচ্ছে পাখির আলোতেই আছে। আচ্ছা, পাখির আরও আগে, আর একটু আগে আছে। আজকে সাইট সিন হবে, ফরেস্ট সাইট সিন, আর তারপরে আমরা হোটেলে যাব। ফরেস্ট সাইট সিনের পর হোটেল? কালকেও তো বোধহয় ফরেস্ট সাইট সিন আছে কিছু। কালকে আমরা যাবো সজনেখালি, সুদনখালি, দোবাকি। তারপরে ওইটা হচ্ছে কোর এরিয়া। সুদনখালি থেকে কোর এরিয়া, আর সুদনখালি আগে থেকে ওইটা হচ্ছে একদিকে লোকালিটি, একদিকে আনলোকালিটি, পুরো সুন্দরবন জঙ্গল, পুরো জঙ্গলটা, মানে ফেন্সিং দেখা যাবে। আর যদি কপালে থাকে তাহলে হচ্ছে কপাল। ওটা তো সবসময় কপাল। আমাদের এর আগে থেকে একটা বাস দেখেছি। আচ্ছা, ওটা মানে আরও সব বোট যারা পিছনে ছিল ওরা দেখতে পেয়েছে আগের বোটগুলো চলে গেছে, যারা তারা মিস হয়ে গেছে। বসেছিল তিনটে, আমাদের একটা চড়েতে বসে আছে। তো এখন এটা তোমার মানে মেয়ে বাঘ আছে না, যার দুটো বাচ্চা হয়েছে, যে বাচ্চা দুটোকে নিয়ে ঘুরছে, যে ওটাকে প্রায় দিনই সাইড করছে। ওটা যদি মানে ওটা কপালে থাকলে তো ভালোই। দেখা যাচ্ছে কোন জায়গাটায় বলেছি, সুদনখালি দোবাকি যাবেন তখন, আগে দোবাকি যখন ঢুকবেন মানে ও দুটো ক্যান্ডেলের মাঝখান দিয়ে ক্রস করে বাচ্চাটাকে নিয়ে উঠছে, সেই মোমেন্টটা বেশি দেখা যায়। আপনারা যাবেন দেখবেন এই দিকটা পঞ্চমুখী পড়েছে, বাঁ দিকে যে নদীটা থেকে আপনারা যাচ্ছেন ওর পিছনে, এবার দোবাকিতে যখন ঢুকছি বাঁ দিকে। আচ্ছা, ওই খাইটাতে ও ঘুরছে, এখন কোথায় আছে এখন দ্বীপের মধ্যে। হ্যাঁ, না ওই জায়গাটার ভেতরে বেশি স্পট হচ্ছে ওই পার্টিকুলার। হ্যাঁ, মানে ও বাচ্চা নিয়েই ঘুরছে এদিক ওদিকে, কারণ সাঁতার কাটানো শেখাচ্ছে ওই ফেসটাতে। এখন বাচ্চাটা যতটুকু সাইজে আছে তখন এটা ওদের সাঁতার কাটা শেখার টাইম প্রপারলি। আর ওরা প্রথমে দেখে নেয়, ন্যাস ডুবি দেখে নেয় যদি জলের টানটা কোন দিকে। জলের টান যদি বেশি থাকে তাহলে যাবে না। যদি টার্গেট করে যে আমি যাবো স্টিল, ওই টার্গেট। বাঘ তো যে কোনো টানে, বড় বাঘ তো যে কোনো টানেই বেরোতে পারবে, কিন্তু বাচ্চাদের শেখানোর সময় একটু মানে জলের স্রোতটা কম থাকলে তখন শেখায়। কাঁধে করে যাবে ধরে। তো আমরা এখন এই মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি এবং এই ব্রিজটা ক্রস করছি নিচ দিয়ে। ব্রিজের নিচ থেকে অলরেডি পার করে গেছিলাম। এখন তো আপাতত একটু শেডে বসে আরামে একটুখানি তোমাদের সাথে কথা বলছি। একবার জাস্ট পাশের ভিউগুলো দেখো, কত সুন্দর। এই জায়গাটাতে বেসিক্যালি প্রত্যেকটা জায়গাতেই পারে কতটা পর্যন্ত জল ওঠে জোয়ারের সময়টা মানে দেখলে বোঝা যায়, যার জন্য পুরো বাড়ির ওই ভিতগুলো, পাড়ে যে বাড়িগুলো এত উঁচুতে ওদের ভিতগুলোতে পর্যন্ত শ্যাওলার দাগ, যেটা অলরেডি প্রমাণ করে দিচ্ছে জোয়ার আসলে মোটামুটি খুব কমপক্ষে হলেও 15 থেকে 20 ফিটের ওপরে জল ওঠে। এবং নৌকোগুলো এত উঁচুতে ডক হয়ে আছে, এত বড় বড় নৌকোগুলো, তার মানে প্রত্যক্ষ প্রমাণ যে এই নৌকোগুলো যখন জোয়ারের সময় এই জায়গাটাতে এক্স্যাক্টলি ডক করে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন জল নামে তখন ওপরে ওগুলো জাস্ট পার্কিং লটে পার্ক হয়ে যাওয়ার মতো থেকে যায়। সো জিনিসটা দেখতে খুব অদ্ভুত হলেও এটাই সত্যি, যখন আর কি জোয়ার ভাটার খেলাটা এতটাই সুন্দর। একটা মিহি ঠান্ডা হাওয়া, একটা সাইডে সূর্য অলরেডি ঢলে পড়ছে,
দিনের আলো শেষ করে রাতের অন্ধকারের দিকে আস্তে আস্তে চলছে। যদিও দিনের আলো শেষ হতে এখনও প্রায় 5 ঘন্টার উপরেই বাকি আছে, বাট স্টিল এই সাইডটাতে যখন বসছি, মানে নৌকোর ঠিক বাদিকটাতে, বেশ সুন্দর ছায়াও পাচ্ছি এবং একটা ঠান্ডা মিহি মিহি হাওয়া। এই অনুভূতিটা সত্যি খুব সুন্দর। সো এটা হচ্ছে আলটিমেটলি পুরো ভিউটা। যদি আমি এখান থেকে কিছুটা এক্সটেন্ড করি, মোটামুটি কিছুটা এরকম দেখা যাবে। সো একটা জিনিস দেখে খুব সুন্দর লাগলো যে আমরা এতক্ষণ ধরে মোটামুটি তবুও শহরাঞ্চলের কিছুটা পাশাপাশি ছিলাম, বাট ধীরে 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 কেমন একটা আস্তে আস্তে একটা অরণ্যের গভীর আর কি হারিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি পাচ্ছি। কারণ নদীর দুদিকে আর কি দুই তীরেই খুব সুন্দরভাবে আস্তে আস্তে গাছগুলো নিজেদের আধিপত্য বাড়িয়ে চলেছে ক্রমাগত। এবং এখান থেকে একটা ছোট্ট শাখা নদী, দেখালে দেখতে পাবে। এই দেখো, এই নৌকোটা যে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই পাশটাতে একটা ছোট্ট শাখা নদী, শাখা নদী বলা চলে না, উপনদীর মতো একটা ছোট্ট ক্যান্ডি, যেটা ওই একটা বাঁধের মতো ওপেনিংয়ের থেকে এসে এখানে মিশছে, কাইন্ড অফ আ লক গেট। এই সাইডে একটা জলাধার থেকে এসে এই জায়গাটাতে মিশছে, নদীতে মিশছে মাতলা নদীর সাথে। দেখা যাক। তো এখন আমরা পৌঁছে গেছি গোসাবা আইল্যান্ডে। এবার এখান থেকে দুটো জায়গা আমাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। একটা হলো মোস্ট প্রবাবলি হ্যামিল্টন সাহেবের বাংলো, আর আরেকটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। দুটো প্লেস দেখতে যাব। তার ভেতরে বোধহয় একটাতে এন্ট্রি টিকিট লাগে 10 টাকা করে পার হেড। চলো ঘুরে দেখি জায়গাটা কেমন। আপাতত আমাদের জার্নি ঠিকই ছিল, বাট ব্রেকফাস্টে লুচি আলুর দমটা বাদ দিলে আমুদে মাছ ভাজাটা আমার খুব একটা ভালো লাগেনি এখানকার। বিকজ ওই বেসন দিয়ে আমুদে মাছ ভেজে তারপরে জিনিসটা ঠিক মানে যেমন হয় ট্র্যাডিশনাল সেই জিনিসটা থেকে একটু আলাদা করতে চেয়েছে, বাট আলাদা করতে গিয়ে জিনিসটাকে খারাপ করে ফেলেছে। সো দেখি দুপুরবেলার খাওয়া দাওয়া কেমন হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবো, যদি ভালো না লাগে সেই ক্ষেত্রেও ঠিকভাবে জানাবো যে আদৌ এদের সার্ভিসটা কেমন। চলো আপাতত চলে এসেছি আমরা একটা বাংলোর দিকে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বা বেকন বাংলো রুমে পরিচিত। তো চলো আগে এই জায়গাটায় যাই। এই জায়গাটার আশেপাশে অনেক মার্কেট টার্কেট বসেছে, আর এখানে টিকিট কাটার জায়গা আছে। চলো টিকিটটা কেটে তারপরে ঢুকি ভেতরে। তো এটা হচ্ছে যেখানে দুজনের ভেতরে একটা কন্ট্রাক্ট হয়েছিল এই পার্টিকুলার জায়গাটাতে। পুরোপুরি উডেন বাংলো। এখানটাতে বোধহয় কোনো লাইট শো বা এরকম জাতীয় কিছু হয়ে থাকে।
আলটিমেটলি জায়গাটা কিছুটা এরকম দেখতে। বাচ্চাদের জন্য কিছুটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড রয়েছে ওই জায়গাটায়। আদার দ্যান দ্যাট এখানে একটা ছোট ঝিল রয়েছে। চলো, বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। পুরো বাংলোটা ঘুরে দেখার মতো বেশ ভালো। এই জায়গাটা থেকে আমি বলছিলাম বৌমার নিয়ে জায়গাটা ঠিক সুবিধা না। কাপলসরা এখানেও বেশ একটা বেশ ইয়ে জমিয়ে বসেছে। ঝোঁকার ভেতরে বসে আছে। চলো, সো এই সেই বিখ্যাত হ্যামিল্টন রবীন্দ্রনাথ টেগোরের বাংলো, যেখানে উনি থাকতেন। এবং এখনো অবধি পুরোনো দিনের কারুকার্য দেখলে বোঝাই যায় যে কতটা সুন্দর। এখনো অবধি এই দরজাগুলো বা যদি এইগুলো যদি সেই সময়কার হয় তাহলে তো মানতেই হবে, কারণ কোনো রকমভাবে কোনো কিছু ড্যামেজ হয়নি। পুরো বাংলোটাই কাঠের তৈরি এবং ফুললি ইনট্যাক্ট আছে এখনো। খুবই সুন্দর জায়গাটা। সো এখন বেসিক্যালি আমরা রবীন্দ্রনাথ টেগোরের বাংলো থেকে বেরিয়ে সোজা ফেরির দিকেই যাচ্ছি, বিকজ হ্যামিল্টন সাহেবের বাংলোটা বন্ধ। এবার জানি না সেটা কতদিন বন্ধ, বা আজকে শনিবার বলে বন্ধ কিনা, হতেই পারে। তো সেই কারণে এখন বোঝা মুশকিল। তো এই ব্যাপারে আমি কোনো রকম কমেন্ট করব না। বাট এখানে খুব সুন্দর একটা গোসাবা পুলিশ স্টেশনের সামনে একটা মন্দির তৈরি হচ্ছে। এটা হচ্ছে গোসাবা পুলিশ স্টেশনে ওল্ড বিল্ডিং। এটা থানা, বুঝেছো? হ্যাঁ, খুব টায়ারিং লাগছে। জানি না কেন শীতকাল, এত ড্রাই ওয়েদার, তা সত্ত্বেও কেন এত ঘাম হচ্ছে হঠাৎ করে, যার জন্য বাধ্য হয়ে বডি হাইড্রেট রাখার জন্য একটা নারকেলের জল খেলাম, মানে ডাবের জল খেলাম এখন। আর ফাইনালি নদীর তীরে চলে এসেছি। এখন আমাদের বাবুসোনা নৌকোতে গিয়ে আমরা উঠবো আলটিমেটলি। সো এখন আমরা লাঞ্চ করে উঠলাম। লাঞ্চে আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, তার সাথে কাতলা মাছ, তার সাথে ছিল পাবদা মাছ, চাটনি, পাঁপড়, ব্যাস এতটুকুই। বাট মানে খাবারের টেস্ট সম্বন্ধে যদি বলি, সকাল থেকে শুরু করে যা যা খাবার দিয়েছিল তার ভিতরে লুচির আলুর দমটা মানে ভালো ছিল, বাট লুচিগুলো ঠান্ডা ছিল। আমাদের মাছ ফ্রাইটাও ঠান্ডাই ছিল। ইনফ্যাক্ট ভাত খাবারের ভেতরে দুপুরের লাঞ্চের মধ্যে সেরকম খুব একটা অসুবিধা হয়নি, বাট ঠিক খাবারের টেস্ট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তো রান্নাবান্নাতে অনেকটাই মানে খাবারের দিক থেকে এই ট্রাভেলসের আমরা ভেবেছিলাম হয়তো আনসারাস ট্রাভেলের সাথে আমরা আজকে ট্যুর করছি, বাট আনফর্চুনেটলি যেহেতু তাদের মানে আর কি যে ট্রিপটা সেটা গতকাল স্টার্ট হয়েছিল, তাই জন্য ওনারা বুকিং তো নিয়ে নিয়েছিল, বাট আমাকে অন্য একজন ট্রাভেলের সাথে অ্যালার্ট করেছিল, যার নাম হচ্ছে লোকনাথ ট্রাভেলস। তো আমরা এখন লোকনাথ ট্রাভেলের সাথেই সকাল থেকে ট্রাভেল করছি। বাট ইন টার্মস অফ মানে কী বলবো, অনেকগুলো জিনিসে আমি কিছু কিছু ছোটো ছোটো মানে নিগলস পাচ্ছি। যেমন এরা বোট খুবই আস্তে চালায়, মানে যারা অনেক পেছন থেকে আসছে তারাও ওভারটেক করে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে একটা বেসিক যেটুকু স্পিডে চালানোর কথা সেটুকু স্পিডেও চলছে না, মানে অল্প ডিস্টেন্স যাওয়ার জন্য অনেক বেশি সময় নিচ্ছে। সেকেন্ড থিং যেটা আমি মানে বিরাট বাজেভাবে ফেস করলাম, সেটা হচ্ছে খাবারের টেস্ট এবং মানে ঠিক স্যাটিসফ্যাক্টরি লাগবে না। থার্ড থিং ইজ
মানে ওরা যা যা আর কি ওদের আইটেনারিতে প্রমিস করছে সেই জিনিসগুলো আই ডোন্ট থিঙ্ক যে সেগুলো প্রপারলি সব জায়গাগুলো কভার আপ করবে, বা যা যা আইটেনারিতে ওদের প্ল্যানসগুলো আছে সেগুলো প্রপারলি কভার আপ হবে কিনা সেটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। তো দেখা যাক কখন কীভাবে পুরো প্ল্যানটা ওয়ার্কআউট করে। ট্রিপের শেষে আমি পুরোপুরি ওদের একটা ওভারঅল ফিডব্যাক আমি তোমাদের জানাবো। সো স্টে টিউন উইথ দিস ভিডিও অ্যান্ড দেখি বাদ বাকি আরও একটা দিন তো গোটা আছে, সেই দিনের এক্সপিরিয়েন্সটাও দেখতেই পাবো। কারণ ওভারঅল আমি অন্যান্য ট্রাভেল এজেন্সিদের কাছেও দেখেছি স্টার্টিংয়ের ডেতে ওরা একটা বা দুটো বিগ সাইজ প্রন আর কি মেনুতে রাখে। তো বেসিক্যালি ওদের মেনুর ভেতরে 4 রকমের মাছ থাকে কমসে কম, মানে দুদিনের ট্রিপ মিলিয়ে। কাতলা থাকবে, ইলিশ থাকবে, পাবদা থাকবে, আর অন্য কোনো একটা মাছ থাকে। আর রাতের মেনুতে একদিন চিকেন একদিন মাটন থাকে, ঠিক আছে। তো দ্যাটস হাউ দে অপারেট, বাট জেনারেলি এদের ক্ষেত্রে তো আমার আজকে একটুখানি অকওয়ার্ড লাগলো। লেটস সি কালকে ওরা কী সার্ভ করে না করে, পুরোটাই এবার সময় সাপেক্ষ। তো দেখা যাক, ভিডিওতে তোমরা থাকো, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবে যে এই ট্রাভেলদের সাথে মানে এই ট্রাভেল এজেন্সির সাথে নিজেদের সুন্দরবন ট্রিপকে প্ল্যান করা ঠিক হবে কিনা সেটা মানে অ্যাট দি এন্ড অফ দি ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে একটা ওভারঅল ফিডব্যাক দিয়ে জানাবো। তো চলো দেখতে থাকি ভিডিওটা। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রথম দিনের শেষে আমরা পাখিরালয় এসে পৌঁছলাম আমাদের হোটেলে রাত কাটানোর উদ্দেশ্যে। তো হোটেলে আমাদের বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে এগ টেবিল দেওয়া হয়েছিল এবং তার সাথে সাথে ঝুমুর নৃত্যের আয়োজন করা হয়েছিল। তো চলো ঝুমুর নৃত্যের কিছু ঝলক আমরা এখন দেখে নিই। এবং রাতের বেলা আমাদের ডিনারে দেওয়া হয়েছিল প্রথম দিন ভাত এবং মাটন, এবং ভাত এবং মাটনের স্বাদ অসাধারণ ছিল সত্যি বলতে। দেশি পাঠা ওরা রান্না করেছিল, তো যার জন্য রাতের বেলা গরম গরম ভাত মাংসটা জাস্ট হেভেনলি ছিল খেতে, এবং অত্যন্ত সুস্বাদু হয়েছিল। হালকা কোনো রকম মানে এক্সট্রা রিচনেস কিছু ছিল না। তো রাতের ডিনারটা আমার জাস্ট মন ছুঁয়ে গেছে। তো চলো ঝুমুর নৃত্য দেখে কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। ওরে আঙ্গবা হাড়ি থেকে মাদল বাজে ওই আমরা সুন্দর বনে রাখি পাইছি আমরা সুন্দর বনে রাখি গুড মর্নিং। আজকে আমাদের এখানে ডে 2। আমরা এখানে যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা হচ্ছে এরকম পেছনে কিছুটা দেখতে, রুমগুলো যথেষ্ট ভালো এবং হোটেলটার ভেতরে বেশ সুন্দর গার্ডেন টাইপের করা আছে, নানান ফুল গাছ পুকুর টুকুর রয়েছে, বেশ ভালোই লাগছে। সামনের ভিউটা খুব সুন্দর। সকালবেলা উঠেছি যখন না জানলাটা খুললাম, পেছনে ধান ক্ষেতের ওপর এত সুন্দর আর কি মানে কুয়াশা পড়েছিল, অসাধারণ লাগছিলো ভিউটা, জাস্ট ফাটাফাটি। তো সেই কারণে সকাল থেকে উঠে বেশ কিছুক্ষণ আমি ধান ক্ষেতের দিকে তাকিয়েই বসেছিলাম। আজকে আমাদের ডে 2, 7:30 বা 8টা নাগাদ আর কি আমরা বোটে যাব, এবং সেখান থেকে ডে 2তে কোথায় কোথায় আমাদেরকে ঘোরায় সেগুলো আমরা দেখছি আপাতত। তো দাদাদের সাথে যখন দেখা হবে আমি তোমাদের সাথে ডিটেলড আজকে মানে জেনে বলবো যে এক্স্যাক্টলি আজকে ডে 2তে আজকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে। যদি কপাল ভালো থাকে বলছিল যে এই সময়টা তো ভালোই টাইগার স্পটিং হয়, আর রিসেন্টলি একটা ফিমেল টাইগার ওর দুটো বেবির সাথে আর কি খুব মানে স্পট হচ্ছে কিছু কিছু পার্টিকুলার এরিয়াতে।
তো যদি আমাদের কপালও ভালো থাকে তাহলে আমরাও পেতে পারি। বিকজ সুন্দরবনে আসার ট্রিপগুলোর ভেতরে টাইগার দেখাটা একটা জাস্ট মানে ভাগ্যেরই ব্যাপার বলা যায়। তো দেখি আজকের দিনটা কেমন যায়। কালকে রাতে আমরা সবাই মিলে যথেষ্ট এনজয় করেছি, যথেষ্ট মজা করেছি। খুব ভালো ওয়েদার ছিল কালকে। ঠান্ডার সময়টাতে জাস্ট ফাটাফাটি লাগে এরকম জায়গাতে, যেখানে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে অলমোস্ট আমরা রেডি, বেরোনোর টাইম হয়েই এসছে। তো প্রিপেয়ার হয়ে বেরোনো যাক। আমরা কালকে যখন এই জায়গাটাতে এসছিলাম ঘাট থেকে, তখন এই জায়গাগুলো পুরো শুকনো ছিল, তখন ভাটা ছিল। আর এখন জোয়ার হওয়ার জন্য জল মোটামুটি 15 থেকে 20 ফিট ওপরে চলে এসছে। এই নৌকোগুলো তো কালকে অনেক দূরে ছিল, এতটা জল ওঠে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। বাট জোয়ারের জন্য জল বিশাল হাইটে চলে এসছে। এখান থেকে মিনিমাম দোতলা বাড়ির সমান হাইটের নিচে জল ছিল। তো ফাইনালি আমরা এখন সজনেখালি পৌঁছলাম। ওখান থেকে আরেকটা বোটও আসছে, এখানে আরও একটা বোট ঢুকছে। সব এক এক করে হল্ট হবে। তো আমরা এখন নামবো, নেমে সজনেখালিতে ঢুকবো। দেখি জায়গাটা কেমন। এখানে আরেকটা বোট ঢুকছে, এই হচ্ছে বাবা সজনেখালি বোর্ড। এই জায়গাটাতে এখানে নো প্লাস্টিক জোন, নো স্মোকিং। সাগর সঙ্গম ট্রাভেলস এই জায়গাটা, এখানে সব গাইডলাইন্সগুলো দেওয়া আছে সাইলেন্স মেনটেন করার জন্য। দাঁড়িয়ে যাও, এক জায়গায় দাঁড়াতে বলেছে আমাদের। খুবই সুন্দর। এখানে কুমির, ঘড়িয়াল সব কিছু আছে। অ্যাকচুয়ালি আমার নাম অনিমেষ সরকার, আমি সুন্দরবন কাপ্তাই ইকো ট্যুরিজম গাইড। তো এই যে এই পয়েন্টটা আমরা দাঁড়িয়ে আছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের মেন ক্যাম্প, হেড অফিস সজনেখালি। তো আজকে আমরা সারাদিন যে একটা আমাদের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা হচ্ছে আমাদের টোটাল সজনেখালি থেকে আমাদের আরও একটা ক্যাম্প যাবো, মানে 3টে ক্যাম্প আছে, মানে 3টে অস্ট টাওয়ার আছে, 3টে অস্ট টাওয়ার আর জঙ্গল আছে। লাস্ট যে আমাদের অস্ট টাওয়ার আছে সেটা হচ্ছে দোবান। তো স্যার যেহেতু আজকে আমরা যাব, তার আগে বেশ কিছু যে রুলস ও রেগুলেশন প্রত্যেকটা জঙ্গলের নিয়ম অনুযায়ী যেটা থাকে সেটা আমি একটু বলে দিই। প্রথম যে রুলস রেগুলেশনের মধ্যে আছে, আমরা কোনো অ্যানিম্যালকে খাবার দেবো না। যে পয়েন্টগুলোতে আমরা নামবো আর কি, সেই পয়েন্টগুলোতে কোনো গাছের পাতা, ফল, ফুল এগুলোকে ছিঁড়বো না। এবং ছোটো ছোটো যে কাঁকড়াগুলো যে আছে পাশ দিয়ে, মানে ছোটো গর্তের কাছে আছে, আমরা সেটাকে ধরার চেষ্টা করবো না বা কোনো অ্যানিম্যালকে ডিস্টার্ব করবো না, চলবে। এবং তার সাথে সাথে আমরা যে বোর্ডে থাকবো সেখানে আমরা যে ওয়ান টাইম ইউজ অ্যান্ড থ্রো, যেমন কিনলে বিসলারির যে বোতলগুলো আছে বা ড্রিঙ্কস কোনো বোতল, সেটাকে আমরা ব্যবহার করবো না। আর যেহেতু বোটটা আমরা ব্যালেন্সে চলবো, যেহেতু সুন্দরবন মানেই বুঝতেই পারছেন নদী, নালা, খাঁড়ির মধ্যে দিয়ে যাব, তো আমরা ব্যালেন্সে চলবো। তাই ব্যালেন্সে অযথা হুড়োহুড়ি করবো না সামনে গিয়ে সেলফি তোলার জন্য। এবং সকলের কাছে প্রথমেই বলে নিই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ আজকে আমাদের টোটাল এই যে ফ্যামিলি, আমাদের ফ্যামিলির নাম হচ্ছে বোর্ডের নাম অনুসারেই বাবুসোনা। তো বাবুসোনা বলে আমি যত সময় আপনাদের ডাকাডাকি করবো, চিৎকার করবো, সবাইকে সাড়া দিতে হবে। আর আমাকে মাফ করবেন এই কারণে, কারণ আমি সবাইকে চিনে রাখতে পারবো না। আবারও বলে নিচ্ছি, কারণ সকাল থেকে এত গ্রুপ আর এত ভিড়, এইটুকু শর্ট টাইমে আমি আপনাদের সকলকে চিনতে পারবো না, কিন্তু আমাকে সবাই চিনতে পারবে না আশা করি। তো এইবার বলে নিই আমরা কী কী দেখব। এই মুহূর্তে এই পয়েন্টে আমাদের যেটা দেখার আছে সেটা হচ্ছে এখানে একটা ক্রিটিক্যালি এনডেঞ্জার স্পিসিস টার্টেল পন্ড আছে, এটা তার হ্যাসিং পন্ড আছে। এবং এই পয়েন্টে দেখার বলতে একটা আমাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা জাস্ট জঙ্গলের ভিউটা দেখতে পাবো, কারণ সকাল থেকে এত ভিড় হচ্ছে আর এত সাউটিং হচ্ছে যে এখানে সচরাচর অ্যানিমাল আসে না। এবং যাওয়ার সময় একটা ক্রোকোডাইল পন্ড আছে, ক্রোকোডাইল পন্ডে ক্রোকোডাইলটা দেখতে পাবো, আশা করি শীতের সময় আসলে দেখতে পাবো। তারপরে সুন্দরবনের যে ফেমাস গাছ, সেই গাছটাকে দেখবো এবং তার বিষয়েও আমি বলবো, সুন্দরী। তারপরে সুন্দরবনের ম্যাপটাকে দেখে আমরা বোর্ডে চলে যাবো। এবং প্রত্যেকটা পয়েন্টে আমাদের এরকম এক্সিট এবং এন্ট্রি আলাদা থাকবে, এন্ট্রি এক্সিট প্রত্যেকটা পয়েন্টেই আলাদা। তো এই যে টার্টেল পন্ড, এই টার্টেলটার বিষয়ে একটু আমি বলে নিই। এটা একটা সময় সারা পৃথিবীতে মাত্র 28টা ছিল। সেই 28টা থেকে আমাদের টাইগার রিজার্ভ যখন এনেছিলেন 10টা এনেছিলেন, এবং সেখান থেকে তাকে ব্রিদিং করে করে একটা বড় সাকসেস টাইগার রিজার্ভের কাছে এসেছে,
সেটা আজকে বর্তমানে টাইগার রিজার্ভের কাছে আছে প্রায় 450-এর উপরে এবং ওয়ার্ল্ডে আছে 960টা। এই পুকুরে আছে 129টা। এবং এই টার্টেলটার নাম হচ্ছে, বাংলায় বলে বালিগড়, সায়েন্টিফিক নেম বাটাগুরভাস্কা, এবং ইংলিশে বলে রিভার ট্রাভেল। আমরা স্যার সচরাচর যেটা জানি যে কোনো অ্যানিম্যাল তার মেল এবং ফিমেল ডিপেন্ড করে তার প্যারেন্টসের উপর, কিন্তু এই টার্টেলের কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড হয় টেম্পারেচারের উপর। এই যদি টেম্পারেচার 28 to 32-র মধ্যে থাকে তাহলে মেল ফিমেল সমান হবে, কিন্তু 32 যদি উপরে চলে যায় তাহলে মেল বেশি হবে এবং 28-এর নিচে নেমে গেলে ফিমেল বেশি হয়। এবং একে আমরা চিনব কী করে? এর যদি যেগুলো মুখটা কালো, সেই কালো মুখটাকে দেখলে আমরা বুঝবো এটা মেল, এবং যার মুখটা হোয়াইট সেটাকে দেখলে আমরা মনে করবো ফিমেল। তো এই পুকুরে তারা শ্বাস নেওয়ার জন্য দেখুন অনেকে উঠছে এবং ডুবছে। আর আমরা একটুখানি এগিয়ে যাওয়ার সময় স্যার আমরা অ্যাকোরিয়ামেও দেখতে পাবো। ঠিক আছে স্যার, আর একটা কথা, যদি আমরা ওয়াচ টাওয়ার থেকে যেহেতু আমরা পুরো জঙ্গলটা দেখব, তো যদি আমরা মনে করি যেহেতু সকাল সকাল আছে, তো এটা আপনাদের উপরেই চুজটা দিচ্ছি। আমরা যদি ওয়াচ টাওয়ারে যেহেতু ভিড় হচ্ছে, ওয়াচ টাওয়ারটা স্কিপ করে যদি যেহেতু আমরা আরও 2টো পয়েন্টে যাবো, সেখান থেকে আমরা জঙ্গলের ভিউ পাবো। তো আমরা যত আর্লি মর্নিং অ্যানিমাল দেখার জন্য জঙ্গলে ঢুকতে পারবো, সেটাই হচ্ছে বেটার টাইম। তো এটাকে যদি মনে করেন আপনারা স্কিপ করলে করতে পারেন, এটা আমার সাজেশন। যদি আপনারা মনে করেন না এসছি আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখবো, অবশ্যই উঠতে পারবো, কোনো সমস্যা নেই। তো যেহেতু এখানে ভিড় না করে আমরা যদি স্কিপ করে বেরিয়ে যাই, তাহলে আর্লি মর্নিং জঙ্গলে যত ফাস্ট যাবো, যেহেতু এখন লো টাইড হচ্ছে, সুন্দরবন ডিপেন্ড করে হাই টাইড এবং লো টাইডের উপরে স্যার। তো যেহেতু এখন লো টাইড হচ্ছে, তো আমাদের এক্সপিরিয়েন্সের উপর দিয়ে এটা বলবো এটা বেটার হবে। কিন্তু যেহেতু আপনারা এসছেন, আপনারা যদি মনে করেন উঠবেন, আমার কোনো সমস্যা নেই। এবার একটুখানি এগিয়ে আসুন, দেখুন অনেকে শ্বাস নেওয়ার জন্য উঠছে। ওই ওখানে একটা উঠছে, আবার এই ডুব দিয়েছে। এদিকে আসছে, এদিকে আসছে, জলটা খোলা বলে। এই যে এটা ছেলে, এটা ছেলে, কালো মুখ, এটা মেল। থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল সাইটিং। এটা মেল, এটা মেল। হ্যাঁ, সুন্দর না? 70-80 বছর পুরনো মোটামুটি। এই যে আবার এসছে। এ তো অটার না, না এগুলোকে অটার বলে, অটার। এই দেখো, এটার ফলটা দেখো, এটার নাম হচ্ছে গোলপাতা। ফলটাই গোল গোল, দেখেছো? এখানে একটা কুমির রয়েছে, আমি জানি না প্রপারলি দেখা যাচ্ছে কি না। ওই আর একটু উপরে ক্যামেরা তোল, তাহলে দেখতে পারবি। দেখুন টোটাল এটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ। সুন্দরবনের এই ম্যাপে এই যে ইয়েলো কালারের যে লাইনটা করা আছে, এটা হচ্ছে বর্ডার লাইন, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ডিভাইডেড করে দিয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ সব থেকে বেশি সুন্দরবন পড়ে গেছে, কারণ 2টো কান্ট্রি নিয়েই সুন্দরবন গড়ে উঠেছে। তো বাংলাদেশে আছে 60%, ইন্ডিয়া পার্টে আছে আমাদের 40%। তো এই 40%-এর মধ্যে টোটাল এই হোয়াইট এবং গ্রিন সব মিলে 102টো দ্বীপ আছে। এই 102টো দ্বীপের মধ্যে আজকের দিনে যে সবুজ হয়ে আছে যে দ্বীপগুলো, সেটা হচ্ছে বর্তমানে ফরেস্ট আছে। এই ফরেস্টের সংখ্যা 48টা এবং 54টা দ্বীপ মানুষ বসবাস শুরু করে দিয়েছে, হিউম্যান হ্যাবিটাটস হয়ে গেছে। এবং টোটাল পৃথিবীর এই বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সেকেন্ড বৃহত্তম জঙ্গল এবং পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, সেকেন্ড বৃহত্তম বায়োডাইভার্সিটি এবং নাম্বার 1 ব্যাক ওয়াটার। এটা এই সুন্দরবন টোটাল গড়ে উঠেছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই 3টে নদীর মোহনাতে বা মিলনস্থলে। কিন্তু টোটাল আমরা যে এইখানে যে রিভার বিদ্যা, রিভার মাতলা,
এখানে যে প্রচুর যে রিভার আছে, রিভার গাজী বা আমি অনেক কিছু রিভার বলবো যেতে যেতে, রিভার গোয়াসাওয়া, এরকম বহু যে রিভার আছে, অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কিন্তু স্যার রিভার না। এগুলো কেন রিভার না? কারণ একটা রিভার হতে গেলে তার যে ডেফিনেশন হয়, যার উৎস থাকবে, মোহনা থাকবে, কিন্তু এর কোনো না আছে উৎস, না আছে মোহনা। তাহলে এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গলের ব্যাক ওয়াটার। কারণ যেহেতু দিনে দুবার জোয়ার ভাটা হয়, 6 ঘন্টার জোয়ার এবং 6 ঘন্টা ভাটা, তো এই হাই টাইড এবং লো টাইডের কারণে প্রতিদিন জল ওঠে এবং নামে, তার কারণে এই ক্রিক ও ক্যানেলগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এই ক্রিক ও ক্যানেল একদিনে তৈরি হয়নি, প্রায় 7.5 থেকে 8,000 বছর ধরে এটা গড়ে উঠেছে। তো এখানে প্রায়, আমি আবারও বলছি, প্রায় 1,500 বছর আগে মানুষেরা বসবাস করতো। সেই মানুষেরা এই যে ক্রিক এবং এই যে ক্যানেলগুলো, তারা লোকাল ভাষায় এগুলোকে নদী নদী বলে। তাই সেই জন্য এগুলো সব লোকাল নেম নদী। অ্যাকচুয়ালি এগুলো নদীর কোনো যে ডেফিনেশন সেটা এটা মেনটেনেন্স করছে না। এটাকে যদি আমরা উপর থেকে ড্রোন শ্যুট বা যদি আমরা যদি আমরা কোনো রকম উপর থেকে যদি শ্যুট নিই, তাহলে এটা দেখতে লাইক অফ স্পাইডার নেটের মতো। তো এগুলো অ্যাকচুয়ালি সবই বে অফ বেঙ্গলের ব্যাক ওয়াটার। এটা যে গঙ্গাসাগর, আমাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকে, যেহেতু শীতকাল আসছে, যে গঙ্গাসাগরটা কোথায়। তো গঙ্গাসাগর যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে মেলাটা হয়, সেটা এখানে হয়। এখান থেকে আমাদের এখানকার ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। তো এখান থেকে এখানে যাওয়াটা অতটা সোজা নয়, অনেকটা সময় লেগে যায়। তো আজকের দিনে আমরা যে রিভার গঙ্গার কথা বলছি, রিভার গঙ্গাটা হচ্ছে এখানে। আর টোটাল সুন্দরবন গড়ে উঠেছে কিন্তু এখান থেকে নয়, টোটাল সুন্দরবন গড়ে উঠেছে কলকাতা পার্ক স্ট্রিট এবং আলিপুর জু, ওরকম কাছ থেকে সুন্দরবন গড়ে উঠেছে। চলুন স্যার। এটা দাদা কত এরিয়া আছে আমাদের? টোটাল আমাদের আছে 4017 স্কোয়ার কিলোমিটার। ভুল করেও খাবার হাফাট করেছে কামড়ে শ্বাসমূল আর ঠেসমূল। রাইজাকে রাখি দিতে স্যার, অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমি কেন নিয়ে এসে বলছি যে সুন্দরবনে আমরা যে জায়গাটাকে দেখতে এসেছি, যে সুন্দরবনের জঙ্গল কেমন। সুন্দরবনের জঙ্গলে কিন্তু এরকম টোটাল জঙ্গলে এরকম স্প্রেডিং হয়ে আছে, এরকম এই যে ব্রিদিং রুটস কাঁটার মতো হয়ে আছে, দেখুন এরকম টোটাল জঙ্গলে এরকম ব্রিদিং রুটস ছড়িয়ে আছে। আমরা সুন্দরবন জঙ্গলে বহু টাইপসের রুটস দেখতে পাবো, যেটা আমরা ডিফারেন্ট ফরেস্টে গিয়ে আমরা সেটা দেখতে পাবো না। কেন? সুন্দরবন ইউনিক ফরেস্ট। তো অন্য কোথাও যদি আমরা যাই, তো এইরকম টাইপের এই যে রুটসের যে ভ্যারাইটি, সেটা আমরা অন্য কোনো জঙ্গলে, ড্রাইল্যান্ডের যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলে আমরা দেখতে পাবো না। এখানে যে ব্রিদিং রুটস দেখতে পাচ্ছি, যেমন প্রজাপতির পাখনার মতো একটা রুটস আছে, দেখুন এটাকে বাট্রেস রুটস বলছে, যেটা আমরা বাংলায় অধিমূল বলি। সচরাচর আমরা সবাই অধিমূল পড়েছি, কিন্তু অধিমূল কোনটা আমরা দেখিনি, তো ওটা সেই অধিমূল। আবার এখানে দেখুন বেশ কিছু রুটস আছে যেটা হাঁটুর মতো ভেঙে আছে, যেটাকে বলছে নি রুটস। এবং আমরা এরপরেও দেখতে পাবো প্রপ রুটস, ওয়্যার রুটস, স্টিল রুটস, সাপোর্টিং রুটস, প্রচুর টাইপস অফ রুটস। এখানে দেখুন যে রুটসগুলো ছড়িয়ে আছে, এই যে রুটসগুলো আছে, এটা প্রায় 40 থেকে 50 ফুট 70 ফুট, কে কত দূরে আছে আমরা নিজেরাও জানি না। তো এই রুটসগুলোকে বলছে ওয়্যার রুটস, স্নেক রুটস বা ক্লেবেল রুটস। এইগুলো অ্যাকচুয়ালি স্যার সুন্দরবনের একটা বিশেষত্ব, এই যে আমরা জানি যে সুন্দরবন বছরে 5 থেকে 7টা বড় বড় সাইক্লোন হয়। তো এত বড় বড় সাইক্লোনেও আমাদের সুন্দরবনের কোনো গাছ উপড়ে পড়ে না, যেটা আমাদের মিষ্টি ল্যান্ডে একটা ছোট ঝড় হয়ে গেছে, বড় বড় গাছ সব পড়ে গেছে। এখানকার সব থেকে বড় ব্যাপার যে এরা ফ্যামিলির মতো একে অপরের সাথে এই রুটসগুলো গিয়ে আঁকড়ে রেখেছে মাটিকে এমনভাবে যে কোনো গাছকে কেউ পড়তে দেয় না। যত বড়ই ঝড় হোক না কেন, এখানে গাছের ব্রাঞ্চ ভাঙবে, কিন্তু কোনোদিনও কোনো গাছ উপড়ে পড়ে না। এরা সব থেকে বড় ব্যারিয়ার, এরা আছে, তাই আজকে আমাদের শহর বা আমরা টিকে আছি। একদম। চলুন। তো আমরা এখন বোটে উঠে গেছি সজনাখালির
ফরেস্টের সাইডে ভিজিটিং করে আমরা এখন বোটে উঠে গেছি। ইনফ্যাক্ট আরও একটা দুটো বোট এখন বেরিয়ে যাচ্ছে, যেরকম আমরা এখন বোটে করে বেরোচ্ছি। এখানে আমরা দুর্লভ প্রজাতির কচ্ছপ, সুন্দরী গাছ, কুমির, বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ রুটস এবং এছাড়াও যেটা দেখলাম সেটা হচ্ছে সুন্দরবনের ম্যাপ। এটা দেখে আমরা এখন মোটামুটি বেরিয়ে পড়েছি নেক্সট আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। জায়গাটা সত্যি খুবই সুন্দর। এতগুলো বোট একসাথে, আর কি সুন্দর নদীতে হাওয়া চলছে। সব বোটগুলো এই এক এক করে সব বোটগুলো বেরোচ্ছে। এই বোটটাও বেশ সুন্দর দেখতে। তো তিনটে বোট তিন দিক থেকে ঘেরা, তুই কোন দিকে ছিলিস? তোর মুখে কোথাও সো এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে সুদর্ণখালি বিট। তো এখান থেকে এখন বোটানি ক্যাম্পে আমরা দেখবো এবং বনদেবীর মূর্তিটাও দেখবো। দেখুন, আমরা সুন্দরবনের যারা অধিবাসী তথা যারা মধুমাছ কাঁকড়া সংগ্রহ করে সবাই মা বনদেবী বা মা বনদেবীকে সবাই পূজা করে। তো এটা অ্যাকচুয়ালি সুন্দরবনের সকলের আরাধ্য দেবী। যারা মধুমাছ কাঁকড়া সংগ্রহ করে তারা বিশ্বাস করে যে জঙ্গলে যদি আমরা যাই তো মায়ের কাছে প্রার্থনা করে গেলে মা তাদের মনের কামনা বাসনা পূরণ করবে। তো ওনার পাশে একজন আছেন গদা কাঁধে করে, উনি হলেন সাহা জঙ্গলী মায়ের ভাই। এবং সুন্দরবনের টাইগারকে আমরা বলি দক্ষিণ রায়, যেহেতু সাউথ সাইডে, উত্তর সাইডের যে বাঘকে পাওয়া যায় সেটা হচ্ছে তাকে বলা হয় সোনার। উনিও সুন্দরবনের একজন ব্রাহ্মণ পুত্র, এরকমই আমাদের হিন্দু মাইথোলজিতে আছেন। তো ওনাকেও পূজা করা হয়। আর একটা বাচ্চা ক্যারেক্টার দেখুন হাত জোড় করে আছে, উনি হচ্ছে দুঃখে, উনি এখানকার একজন ভিলেজ বয়, তাকেও। এটা কত বছর পুরনো একটা বোট, পুরোপুরিভাবে রাস্টিং পড়ে গেছে। দেখুন, এটা হচ্ছে ক্যাটামেরি। হ্যাঁ, এটা আমরা শালিমার কোম্পানি জানি। তো শালিমার কোম্পানি এখন আছে কিনা তাও আমি জানি না। তো সেই শালিমার কোম্পানি সুন্দরবন টাইগার রিজার্ভকে গিফট করা হয়েছে বা গিফট করেছে। তো তখন আমাদের এই কংক্রিটের বিল্ডিং বা এটা তখন তৈরি হয়নি। তখন আমাদের এই ক্যাম্পের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম সব আমাদের এই শিফটার মধ্যে হতো, এই ক্যাটামেরির মধ্যে হতো। তো যখন থেকে এটা নষ্ট হয়ে গেল সেটা এখন এই দর্শনার্থীদের জন্য এইভাবেই রাখা আছে, এইভাবেই আছে। তো আমরা মজা করেই বলি যে এখন অফিসিয়াল কাজবাজ হয় না বলবো না, শীতকালে প্রচুর পরিমাণে বাঁদর থাকে, ওরাই ওদের অফিসিয়াল কাজ। ফাইনালি আমরা এখন অলরেডি ওয়াচ টাওয়ারের ওপরে, এবং এই ওয়াচ টাওয়ার থেকে এটা হচ্ছে জঙ্গলের ভিউ। জল এসে পুরো ভর্তি হয়ে যায় এগুলো, এখান থেকে আবার সেই ছোট ছোট করে করে লোকের দেখে। এটা একটা ওয়াটার রিজার্ভার করে রেখেছে যেখানটাতে মিষ্টি জল আছে।
পুরো ফরেস্টটা এখান থেকে দেখা যাচ্ছে। আবার করবো পরে, দাঁড়া এখান থেকে নেমে যাই। কিন্তু টাইগারের কোনো পদমার্কস তো দেখতে পাচ্ছি না, মনে হয় না এখানে টাইগারের খুব একটা যাতায়াত আছে বলে। স্বাভাবিকভাবে ঘাসের মধ্যে পদমার্কস পাওয়ার কোনো চান্সেস তো খুব একটা নেই, বাট এই ফাঁকা জায়গাগুলোতেও প্যাসেজগুলোতেও দেখা যাচ্ছে না। এই জায়গাটাতে একদম আর্লি মর্নিং আসতে পারলে তখন গিয়ে কিছু জন্তু জানোয়ার যদি চোখে পড়ে, তাছাড়া কোনো অ্যানিমাল স্পট করা খুব চাপের। এই যে টাইগার ফুটমার্কস, এই যে টাইগারের ফুটমার্কস, ওই যে আইল্যান্ডে ওই গাছটার নিচে ঘোরা, এই যে এটা এখানে মুভমেন্ট আছে আর খুব রিসেন্ট হয়েছে, কারণ এইমাত্র তো লো টাইড হলো, তার ভেতরে এত ফ্রেশ ফুটমার্কস, তার মানে এখানে এইমাত্র যাতায়াত হয়েছে, এই জঙ্গলে থাকার চান্স আছে। ওই যে এই মাঝখানে ঢিপিটার এইদিকে দেখো, এই ঢালটাতে দেখো রয়েছে। বসে গেছে ঝাড়ির মাঝখানে গিয়ে। ফাইনালি আমরা দোবাকি ক্যাম্পে চলে এসেছি। এখান থেকে হেঁটে হেঁটে পুরো বাঘের না না ইঁদুরের না না এই ছোট্ট এগুলো তো কাঁকড়া হিসাবের গর্ত। পায়ের ছাপ দেখবে, এই যে দেখো এখানে টুকটাক আছে অল্প স্বল্প, আরো যেতে যেতে দেখতে পাবে। এর ভেতরে ভেতরে বাঘের পায়ের ছাপ দেখতে পাবে, আছে এখানে। বাঘ দেখতে তো শুয়েই বললাম, বাঘ বলে ঘুমা, আমার আর দেখতে হবে না। সো ফাইনালি আমরা এখন
এই এরিয়াতে ঢুকে পড়েছি দোবাকিতে। এখানে অনেক জীবজন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি, বাট টাইগার ফুটপ্রিন্ট সচরাচর চোখে পড়ার মতো নয়, কারণ বাঘেদের খুব একটা আনাগোনা এই এরিয়াতে আছে বলে মনে তো হয় না। বাট দেখা যাক, যদি বাঘ না হোক, বাঘের পায়ের ছাপে যদি কপালে জোটে না। যেখানেই দেখছি না কেন এভরিওয়্যার খালি ওয়াইল্ড বোর আর হরিণের পায়ের ছাপ, তাছাড়া অন্য কোনো অ্যানিমালের পায়ের ছাপ না। না না, সরি, একটা পায়ের ছাপ দেখে ডাউট হচ্ছিল বাঘের মতো, বাট না, there is no tiger footprint at all. কিছু তো থাকার কথা, কিচ্ছু নেই। বাট কদিন আগেই এই নদীর মোহনার সামনেটাতে, মানে দোবাকি ক্যাম্পের থেকে মোহনার দিকে যাওয়ার পথে, না সব আর ইয়ের পায়ের ছাপ। সবাই দেখতে পাচ্ছি, সবাই একই। কোথায়? কোনটা? না না, নরম মাটি ছিল, ধসে গেছে পা। নরম মাটি ছিল, পা ধসেছে। আর পা কি ল্যাংড়া ছিল নাকি যে একটা পায়ের ছাপ পড়বে? ডবল ডবল ছাপ। এখানেই দেখো, জঙ্গলের মাঝখান দিয়ে ওয়াটার পাইপলাইন করেছে, জল আসে, তাই জন্য এখানে ওয়াটার রিজার্ভার করে রেখেছে। সাত সকালে আসতে পারলে এই জায়গাটাতে, বুঝতে পেরেছো, এখানে যদি সাত সকালে আসতে পারা যায় তাহলে একমাত্র পরিষ্কারভাবে তুমি ইয়ে দেখতে পাবে, মানে অন্যান্য জীবজন্তুদের দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, চলো। ওটাই তো বলছি, ওয়াটার রিজার্ভার করেছে। দেখি, চলো বাস টাওয়ারে যাই।
হ্যালো গাইস, তো আজকে আমাদের ট্রিপের ডে 2 এর এন্ড অফ দি ডে। সকাল থেকে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ শরীর দিচ্ছিল না, একদমই খুব টায়ার্ড ছিলাম। তো কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার ছিল বলে আজকে রাতের বেলা ঘরে এসে চার্জ দিয়ে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। তো দুপুরবেলা আমাদের যে থার্ড ডেস্টিনেশনটা ছিল দোবাকি ক্যাম্প, ওটা কমপ্লিট করার পর আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল, যেটা ব্যাপারে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম না। লাঞ্চে আমাদের আজকে ছিল রুই মাছ আর চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ ছিল, বাট খাবারের টেস্ট এবং কোয়ালিটি দুটো নিয়ে আমার খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিলাম না লোকনাথ ট্রাভেলসের সাথে। বাট যে ছেলেগুলো আমাদেরকে সার্ভ করছিল সেই ছেলেগুলো এবং মানে যারা যারা আর কি কোঅর্ডিনেট করেছে বেসিক্যালি পুরো ট্রাভেলটাকে, যেই ছেলেগুলো মেনলি টপ টু বটম সমস্ত কিছু কোঅর্ডিনেট করেছে, খাবার সার্ভ করা থেকে শুরু করে গাইড করা থেকে শুরু করে এভরিথিং, তো তারা তাদের কাজের ব্যাপারে পুরোপুরিভাবে মানে পারফেক্ট ছিল। প্রবলেম হচ্ছে যিনি রান্না করছিলেন তার সাথে, কারণ মানে তার হাতের রান্নার খুব একটা ভালো টেস্ট আমরা কোনোভাবে রিয়েলাইজ করিনি। তো খাবারের ব্যাপারে, দুপুরের লাঞ্চের ব্যাপারে দুদিনই খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। না ভেটকি মাছ দেওয়া হয়েছে, না ইলিশ মাছ দেওয়া হয়েছে, তো দুটো মানে কোনো কিছুতে আমরা সেইভাবে স্যাটিসফাইড ছিলাম না। তো লাঞ্চের পর আমরা ডিরেক্টলি প্রায় 2.5-3 ঘন্টার মতো মানে জার্নি ছিল, যেটা করে আমাদেরকে পাখিরালয় আমাদের যে রিসর্ট ছিল বা মানে যে হোটেলে আমরা রয়েছি সেখানে আমাদেরকে ড্রপ করা হয়েছে। তো খাওয়া দাওয়ার পর সব কিছু ঠিকঠাকই ছিল। দুপুরবেলা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমাদের চাউমিন দেওয়ার কথা ছিল, সেখানে জাস্ট একটা এগ ডেভিল দিয়ে দেওয়া হয়েছে, উইচ ওয়াজ নট ব্যাড, বাট স্টিল মানে স্ন্যাক্সেও এদের খালি কোনো না কোনো কিছুতে একটু খামতি থেকেই যাচ্ছে, বা সেটা নিয়ে আমি আর কমপ্লেন করবো না। তারপরে রাতের বেলা ডিনারে আজকে ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিকেন কষা, এটা ছিল মেন আইটেম, এবং পুরোটাই খাবারটা সত্যি রাতের বেলার খাবারটা খুবই স্যাটিসফ্যাক্টরি ছিল। গতকালের ভাত মাটন কষা যেটা ছিল সেটাও ভালো হয়েছিল, খুবই সিম্পল, কম মশলা দিয়ে ভালো টেস্ট হয়েছিল। তো দুদিনেরই রাতের ডিনার খুব ভালো ছিল, বাট লাঞ্চ একদমই আমাদের ভালো লাগেনি। ইনফ্যাক্ট ব্রেকফাস্টে পর্যন্ত মানে ওদের কাছে ডিম সেদ্ধ শেষ হয়ে গেছে। মানে টু বি ভেরি অনেস্ট, আমাদের বোটে ছিলাম মোটে 24 হেড কাউন্টস, কাউকে এক্সট্রা কিছু তো দিচ্ছে না, তো 24টা ডিম সেদ্ধ নিয়ে ওটা ওদের কাছে খুব একটা বড় টাফ টাস্ক ছিল না। বাট সেই জায়গাতে ওদের কাছে ডিমের সাপ্লাইও সাফিসিয়েন্ট ছিল না, যার জন্য আমরা ডিম পাইনি, তার বদলে একটা করে জাস্ট ছোটো মিষ্টি ধরিয়ে দিয়েছে। তো এটুকুই ছিল বলার মতো আজকের দিনের মতো। কালকে ডে 3, কালকে আমাদের খালি লাঞ্চ করে আমাদেরকে ইয়েতে ড্রপ করে দেওয়া হবে, মোস্ট প্রবাবলি একটা মন্দির বা কিছু একটা আছে যেটা ভিজিট করিয়ে আমাদেরকে আবার সেই মানে লঞ্চ ঘাটে আবার ড্রপ করে দেবে। তারপরে আমরা সেখান থেকে টোটো বা অটো যেটাই হোক আমাদেরকে ক্যানিংয়ে ড্রপ করবে, দেন আমরা সেখান থেকে বাড়ি ফিরে যাব। তো এটাই ছিল আজকের ওভারঅল প্ল্যান। তো খাবার সময় ভিডিও করতে পারিনি, কজ আজকে আমি একটুখানি ব্যাটারি ব্যাকআপও নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি ব্যাটারির ইউনিটটাও, এক্সট্রা ব্যাটারি ইউনিটটাও ওটা হোটেলের রুমেই ছিল, এবং আমি ব্যাটারি সোয়াপ করতে পারিনি বলে ক্যামেরাও অফ হয়ে গেছিলো, যার জন্য আমি কোনো রকমভাবে ভিডিও করতে পারিনি। তো দ্যাটস ওয়াই আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে কি হয় না হয়, কালকের দিনটা কেমন যায় সেটা তো আমাদের সাথে শেয়ার করব। সো দ্যাটস ওয়াই সব ইকুইপমেন্টসগুলো আস্তে আস্তে চার্জ করে নিচ্ছি। তো টিল দেন দেখো কালকের দিনটা কেমন যায়। চলো টাটা। গুড মর্নিং, আজকে ডে 3, এবং ডে 3তে আমরা এখন সকালবেলা অলরেডি বাজে টাইম হয়ে গেছে প্রায় 8:50। নৌকোতে যাওয়ার জন্য আমাদের ডাক চলে এসছে, তো আমরা সব রেডি ফেডি হয়ে গেছি, এখন বেরোনোর প্রিপারেশন করছি। সবাই এখন হোটেল ছেড়ে বেরোনোর প্রিপারেশনেই আছে। তো আমরা এই হোমস্টে ছেড়ে বেরোচ্ছি। এই হোমস্টেটার নাম হচ্ছে টিউলিপ হোমস্টে। বাইরের আউটলুকটা দেখতে খুব একটা ভালো না হলেও যখন আমরা ভেতরে ঢুকেছি, লিটারেলি রুম খুবই পরিষ্কার, ওয়াশরুমও খুব সুন্দর, এবং সবথেকে বড় ব্যাপার যেটা, এই পুরো জায়গাটা দেখো কত সুন্দর, ইকো ফ্রেন্ডলি। ভেতরে একটা পুকুর আছে, ঠিক আছে, কটেজ টাইপের আছে বাড়ির ভেতরে দেখো, মানে ভিউটা জাস্ট অসাধারণ। এখনও অবধি তো আমার এই হোমস্টেটার ভেতরের অ্যাম্বিয়েন্স এত ভালো লেগেছে, যার জন্য মানে আমি বলবো অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন বা যেগুলো বাইরে থেকে দেখতে যেসব হোমস্টে আছে তার তুলনাতে আমি হোমস্টেটাকে জাস্ট বিকজ অফ এনভায়রনমেন্ট 10/10 দেবো। তো চলো এবার নৌকো দিকে দেখি আমাদের আজকের কী প্ল্যান। খাওয়া দাওয়া করে আলটিমেটলি তো আমাদেরকে সেই ঘাটে নিয়ে গিয়েই ছাড়বে, তো দেখা যাক। তো সুন্দরবন থেকে আমরা রিটার্ন যাওয়ার সময় এখন একটা হল্ট নিয়েছি, যেখানে আমরা এখন নেমেছি একটা লোকনাথ মন্দির দেখার জন্য। তাহলে ঠিকঠাকই যাচ্ছি। বাপরে বাপ,
এইখানটাতেই বোধ হয় কাঁকড়া ফাঁকড়া বিক্রি হয়। হলুদ কত করে গো হলুদ? 20 টাকা গোবিন্দভোগের চাল আছে। এই দাঁড়া, গোবিন্দভোগের চাল ছিল ভালো। গোবিন্দভোগের চাল, কাঁচা হলুদ বিক্রি হচ্ছে 20 টাকা করে। ভুল করেছে, আর একটু ক্যাশ নিয়ে আসা উচিত ছিল, কারণ এখানে তো ক্যাশ ছাড়া কোনো কিছু চলে না। কোন দিকে গো? আপাস করে শব্দ জলে দেখলাম, তাকে দেখছি কিরে শব্দ হলো কেন, তাকে দেখছি হয় হরিণকে ধরে নিয়ে বাঘ উঠে যাচ্ছে, হয় কালো সো ধরে উঠে যাচ্ছি। আর মানুষ তো কম বেশি, বহু মানুষ চলে গেছে, কম বেশি ফিরে এসছে। সেটা যা মানুষ গেছে সুন্দরবনে সেটা গণনা করে পারা যাবে না কত মানুষ গেছে। যেটা শুনলাম যে প্রত্যেক বছর লিগাল আর আনলিগাল করে 50 থেকে 60টা মানুষ বাঘের কবলে চলে যায়। আমাদের জীবিকা হচ্ছে মাছ ধরা। এখানকার কিছু কিছু সবার না স্যার, আমাদের বন দপ্তরে একটা ইয়ে আছে বলতে পারমিশন আছে, মাছ কাঁকড়া মারা পারমিশন। 963খানা বিএলসি আছে মাছ কাঁকড়া মারার বিএলসি, ওর ভিতরে তারা মাছ কাঁকড়া মারে 963 বিএলসি ভিতরে। এবার যারা বিএলসি হয়তো অনেকে পায় না, তারা কী করে অবৈধভাবে অনেকে চড়াই করে যায়, সেগুলো অ্যাক্সিডেন্ট হলে খবর হয় না। আপনারা কতজন ছিলেন বোটে? আমরা 5 জন ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। দেখেছি ইউটিউবে, না ইউটিউব আমি দেখেছি, ওই যে মরমর করে উঠেছে, মানে যখন কামড়েছে বুঝতে পেরেছি। আয়ু দাঁত ঢুকে গেছে, দাঁত তো সব ঢুকে গেছে না। ফ্যামিলি চালানোর জন্য সরকার থেকে কোনো হেল্প আসছে? ফ্যামিলি খরচ চালানোর জন্য ফ্যামিলিতে আমার স্ত্রীর বাড়ি থাকতো, এখন একটা রিসোর্টে কাজ করে, 4,000 টাকা করে দেয়, একটা রিসোর্টে কাজ করি। আর বাবা আমার এমনি জায়গা সব জমি সব বিক্রি করেছে, এটা অপারেশন করতে গিয়ে না ম্যাম প্রাইভেটও করতে হয়েছে। কলকাতা ধাবা বাইপাসে অতীন্দ্র মেডিকেয়ার, DRNK পোদ্দার, এই প্রাইভেট করতে গিয়ে টাকা পয়সা সব চলে গেছে। হেল্প করেনি? না ম্যাম, আমার ওই সময় তো হেল্প করার কেউ ছিল না। বাবা আমার জমি বিক্রি করে অপারেশন করিয়েছি, 7 বিঘা জমি বিক্রি করেছি, তখন বিক্রি করেছে 3.5 লাখ টাকা করে বিঘে। এমনি জমির দাম এখানে 4-5 লাখ টাকা, 6 লাখ টাকা বিঘে, তখন জলের দামে দিয়ে দিয়েছে মা বাবা বাঁচানোর জন্য। সো আমরা এখন ঘাট থেকে অনেকটা হেঁটে ফার্স্ট অফ অল ওই ব্যক্তির সাথে দেখা করলাম যিনি আর কি টাইগার অ্যাটাকের কবলে পড়েছিলেন। তো টাইগার অ্যাটাকের কবল থেকে বাঁচার পর ওনার কী এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি আমরা শুনলাম। তারপর ওখান থেকে হেঁটে এখন এই লোকনাথ মন্দিরে এসেছি। এটা হচ্ছে লোকনাথ মন্দির। এখানকার খুবই সুন্দর শান্তশিষ্ট পরিবেশ, চারপাশে পুরো ধান চাষের ক্ষেত, এত সুন্দর না অ্যাম্বিয়েন্সটা, জাস্ট কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি, অসাধারণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমি সিরিয়াসলি কখনো ভাবিনি যে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আমি পাবো, এত ফ্রেশ এয়ার, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে জায়গাটা। তো এখন আমরা এখান থেকে রওনা দেবো, আস্তে আস্তে রওনা দিয়ে দেন আস্তে আস্তে আবার বোটের দিকেই যাব। জায়গাটা তোমাদের একটু ওভারঅল একটুখানি কাইন্ড অফ বার্ডস আই ভিউ থেকে একবার দেখানোর চেষ্টা করি। ড্রোন তো নেই, বাট এই স্টিকটা দিয়ে চেষ্টা করছি কিছুটা দেখানোর। দাঁড়াও, আশা করি তোমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে। চলো এখান থেকে নৌকো থেকে দেখা হচ্ছে। নৌকোতে আমরা অলরেডি ব্রেকফাস্ট করেছি আজকে, লুচি ঘুগনি, তার সাথে আজকে ডিম ছিল সেদ্ধ। আমি এক্সট্রা একটা ডিম পরে বলে নিয়ে নিয়েছি, গতকাল পাইনি তো, তাই আজকে কভার আপ করে নিয়েছি। আমরা এখন লোকনাথ
থেকে দেখে কারেন্টলি এখন চলে এসেছি নৌকোতে। তো আমরা নৌকো করে এখন আর কি চলেছি আমাদের মোস্টলি সোনাখালী ঘাট নাকি যেন নাম, যেখানটা থেকে আর কি ক্যানিং স্টেশনের আমরা অটোগুলো পাবো সেই দিকে। এখন অনেকটা সময় লাগবে সেখানে পৌঁছতে। তার মাঝখানে লাঞ্চও এখানেই করবো। আজকে মোস্ট প্রবলি মেনুতে রুই মাছ আর কাঁকড়া রয়েছে, দেখা যাক কেমন হয় আজকে লাঞ্চটা। কারণ যতই এক্সক্লুসিভ আইটেম বলুক না কেন, আমার তো লাঞ্চের টেস্টটা খুব একটা ভালো না লাগলো। ডিনারটা সত্যি দুজনের ডিনার খুবই ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি পুরো ডেন্স জঙ্গলের মধ্যে দিয়ে একটা জায়গা দেখাচ্ছে তাদেরকে। টানা জঙ্গল বলে এগুলো জনবসতি আছে, মাঝে জনবসতি আছে, একটা রাস্তা। কিন্তু রাতের বেলা এই জায়গাগুলো তো রীতিমতো ভয় লাগার মতোই অবস্থা। ভিউটা অসাধারণ, এই বিষয়ে কোনো ডাউট নেই। গাইজ, আমাদের এইবারের সুন্দরবন ট্রিপ শেষ হওয়ার মুখে। লাঞ্চে আজকে আমাদেরকে দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা ভেজ তরকারি ছিল মিক্স ভেজিটেবল, আলু বড়ি টড়ি দিয়ে, এবং তার সাথে রুই মাছ আর কাঁকড়া ছিল, আর চাটনি পাঁপড় মিষ্টি যেরকম থাকে ওরকমই ছিল। তো ওর আজকে লাঞ্চটা ভালোই ছিল বেশ। খাওয়া দাওয়ার পর আমরা এখন অলমোস্ট মাতলা নদীর সাইডের ব্রিজের ওপর, ব্রিজের নিচ দিয়ে এখন চলে যাচ্ছে। এখনই ডক হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটাকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ইনফরমেশনের জন্য এই ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে নিচে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ, and thank you very much for staying connected. Have a safe life, stay safe, stay healthy, bye bye.